শুভ মধ্যাহ্ন। কেমন আছেন সবাই? আম, আজকে একটা খুব ছোট্ট জিনিস নিয়ে কথা বলবো। বিষয়টা খুব ছোট, খুব কমন, আবার আমাদের ক্যারিয়ার এবং প্রফেশনালিজমের সাথে রিলেটেড। এই বিষয়টাতে আমাদের আহ, ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত অবহেলা, সিরিয়াসনেসের অভাবটাও খুব কম। একজন এমপ্লয়ার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা যখন এইচআর ডিপার্টমেন্টে কাজ করি, রিক্রুটমেন্ট সিলেকশন নিয়ে বসি, এটা নিয়ে আদ্যপান্ত যখন আমরা কাজ করতে শুরু করি, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ, বিভিন্ন ধরনের অসঙ্গতি, হতাশ হবার মতো বা আশান্বিত হবার মতো প্রচুর ঘটনা ঘটে। তার একটা ছোট্ট জিনিস নিয়ে আজকে কথা বলবো। আমি এটা লিখতে চেয়েছিলাম, তবে অনেকেই লেখা পড়তে চান না বা আসলে লেখার পর্যাপ্ত সময়ও পাচ্ছিলাম না। একটা ফাঁকে চট করে বসে গেলাম এবং মনে হলো যে ওকে, এবার ভয়েসেই বলি, যাতে সবার বিষয়টা দেখতে সুবিধা হয়। পড়ার পেছনে অনেক লম্বা সময় লাগে, সেটাও একটা বিষয়। কথা না বাড়াই, আমি মূল জিনিসটা বলি। আপনারা যারা আমার দেওয়া জব সার্কুলারগুলো দেখে থাকেন, নিশ্চয়ই খেয়াল করেছেন বেশ কিছুদিন ধরে আমি যখন জব সার্কুলারগুলো সোশ্যাল মিডিয়াতে দেই, আমাদের 11 থেকে 12টা সোর্সিং অপশন আছে আমরা অনুসরণ করি আমাদের হেড হান্টিংয়ের জন্য। তার একটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমাদের এই সার্কুলেশনগুলো দিয়ে দেয়া। তো এই সার্কুলেশনগুলো গ্র্যাজুয়ালি তো আমরা ডেভেলপ করেছি আস্তে 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 আস্তে। রিসেন্ট আমরা যখন এই সার্কুলেশনগুলো টেক্সট আকারে দিই, আপনারা হয়তো খেয়াল করেছেন এই সার্কুলেশনগুলো আমি খুব ডিটেইল দিই, অনেক ডিটেল। আমাদের চেষ্টা থাকে যে এই সার্কুলারগুলো যেন যতটা সম্ভব তথ্যবহুল হয়, ট্রান্সপারেন্ট হয়, এবং একজন অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লিকেশন করবার জন্য যতগুলো চিন্তা, কনসিডারেশন তার মাথায় থাকে, সেগুলোর উত্তর যেন এই সার্কুলার থেকে উনি অ্যাপ্লিকেশন করবার আগেই পেয়ে যান। আবার এমপ্লয়ারের এন্ড থেকে আমাদের অ্যাপ্লিক্যান্ট, ঠিক কী ধরনের অ্যাপ্লিক্যান্ট আমরা খুঁজছি, কী ধরনের ক্রাইটেরিয়া মিট করলে অ্যাপ্লিক্যান্টকে আমরা ডাকবো, ইন্টারভিউ করব বা ফাইনালি হায়ার করব, এই সম্পর্কিত তথ্যগুলো যতটা সম্ভব আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি। অফকোর্স কিছু লিমিটেশনস থাকে, কিছু সেন্সরশিপ থাকতে হয়, সব তথ্য হয়তো এক্ষুনি শেয়ার করে দেবার মতো ম্যাচিওর্ড অবস্থাতে আমরা পৌঁছিনি, তারপর আমরা চেষ্টা থাকে। যা হোক, তো এই সার্কুলেশনগুলোতে বাংলাতে আমি লিখে দিয়েছি প্রচুর তথ্য আমরা অ্যাপ্লিকেন্টদের জন্য, ইনস্ট্রাকশন, অ্যাপ্লিকেশন ক্রাইটেরিয়া বলে দিয়েছি, এবং বাংলাতে, যাতে করে মানুষের বুঝতে সুবিধা হয়। তো আমরা সবসময় এক্সপেক্ট করি যে অ্যাপ্লিকেন্টরা এই ইনস্ট্রাকশনগুলো দেখবেন, পড়বেন, বুঝবেন, নিজেদের ভেতরে অ্যানালাইজ করবেন এবং তারপরে অবস্থা অনুযায়ী অ্যাপ্লিকেশন করবেন, যাতে করে অ্যাপ্লিক্যান্ট এবং এমপ্লয়ার দুই তরফেই আমাদের সময়, এনার্জি, এফিসিয়েন্সি, এফোর্টের বেস্ট ইউসেজটা আমরা এনশিওর করতে পারি। এই বলে দেবার ভেতরে আছে কী ধরনের পজিশনে, কী ধরনের স্টেটাসে, কী ধরনের মোডে আমরা অ্যাপ্লিক্যান্ট খুঁজছি, কাদেরকে আমরা খুঁজছি, এবং যাদেরকে খুঁজছি তারা যদি ম্যাচ করেন তারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। কিভাবে অ্যাপ্লিকেশন করবেন বলতে, রেজুমির ফাইলটি কিভাবে দেবেন, মেইলের সাবজেক্ট লাইন কী হবে, কাভার মেইলে কী কী ইনফরমেশন ওনারা বলে দেবেন, ইন্টারভিউ কিভাবে হবে, কিভাবে আমাদেরকে ট্রেল করবেন, ইন্টারভিউ পরবর্তী ফলো আপগুলো কেমন হবে, যথেষ্ট যতটা সম্ভব বলে দেওয়ার চেষ্টা করেছি। তো আমি কয়েকটা অভিজ্ঞতা আপনাদেরকে বলি। আজকে আমি মেইলগুলো দেখছিলাম, ইনফ্যাক্ট প্রায় আমি মেইলগুলো নিজেও দেখি, আমাদের যারা সোর্সিং টিমে আছেন ওনারা তো দেখেনি, আমিও দেখার চেষ্টা করি মাঝে মাঝে, আমাদের অভিজ্ঞতাগুলো বুঝবার জন্য, ফিডব্যাকগুলো বুঝবার জন্য, এবং পরবর্তী অ্যাকশন প্ল্যানটাকে রিভাইজ করে নেবার জন্য আমরা এই নিজেরাও মাঝে মাঝে দেখি। আমি আপনাদেরকে কয়েকটা অভিজ্ঞতা বলি। এমন
একটা অ্যাপ্লিকেশন আমাদের কাছে এসছে মেইলে। আমরা একজন এইচআর এক্সিকিউটিভ হায়ার করবো আমাদের কোনো একটা প্রতিষ্ঠানের জন্য। তো সেখানে আমরা বলে দিয়েছি যে কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেটা আগেই বললাম। একটা মেলের অভিজ্ঞতা আমি বলি। এই মেইলটার সাবজেক্ট লাইন হচ্ছে এইচআর এক্সিকিউটিভ। আমি আপনাকে একেবারে স্পেসিফিক বলছি, এই মেইলটার সাবজেক্টটা হচ্ছে এইচআর এক্সিকিউটিভ, এতটুকুই। ওয়ারাজ আমি লিখে দিয়েছি যে মেইলের সাবজেক্ট লাইন কী হবে, তার একটি টেমপ্লেটও আমি লিখে দিয়েছি যে এই টেমপ্লেট ফলো করে লেখেন। আচ্ছা, তারপরে মেইলে আমরা বলে দিয়েছি যে আপনার যে এক্সপেক্টেড প্যাকেজ এবং বেনিফিটস কভার মেইলে লিখে দেবেন। নেই, প্রায় 10 লাইনের মেইল, কিন্তু কোথাও এক্সপেক্টেড প্যাকেজ বেনিফিটস নেই। ওকে, এবং কভার মেইলের যে ইংরেজিতে উনি মেইলটি করেছেন সেটির ইংরেজি নিয়ে আমি আর এখানে কথা বলছি না। অ্যাটাচমেন্টে যাই। অ্যাটাচমেন্টে আমি লিখে দিয়েছি যে আপনি যেই রেজুমিটি অ্যাটাচ করবেন সেই ফাইলটির একটি নির্দিষ্ট অ্যালগোরিদম ফলো করে, নির্দিষ্ট টেমপ্লেট ফলো করে রেজুমির ফাইলটির নাম দেবেন। কিভাবে? মনে করেন আপনার নাম বিদ্যুৎ, আপনি লিখবেন বিদ্যুৎ আন্ডারস্কোর রেজুমি আন্ডারস্কোর এক্সিকিউটিভ আন্ডারস্কোর এইচআর আন্ডারস্কোর আরএমজি আন্ডারস্কোর 5 years। কেন এই টেমপ্লেট বা কেন এভাবেই করতে কেন হবে, তার কিছু ব্যাখ্যা নিশ্চয়ই আমার কাছে আছে, আজকে আর সেটা বলছি না। বা বলি, উদ্দেশ্যটা হচ্ছে আমরা যখন এই রেজুমিগুলো স্ক্রিন করতে বসি, শর্ট লিস্টিং করতে বসি, প্রচণ্ড টাইট সময়ের ভেতরে কিন্তু আমরা এই কাজগুলো করি। প্রত্যেকেই ব্যস্ত, প্রত্যেকেরই নিজস্ব একটা টার্গেট আছে, টাইম ফ্রেম আছে। তো যাতে করে এই স্ক্রিনিংয়ের দায়িত্বে যারা থাকেন, শর্ট লিস্টিংয়ের দায়িত্বে যারা থাকেন, হায়ারিংয়ের দায়িত্বে যারা থাকেন, তারা যাতে দ্রুততম সময়ের ভেতরে তাদের এই স্ক্রিনিংয়ের কাজটা, শর্ট লিস্টিংয়ের কাজটা করতে পারেন। এই জন্য মোর ইনফরমেশন, মোর হাইলাইটেড, মোর ফোকাসডভাবে সব কিছু প্রেজেন্ট করলে এমপ্লয়ারেরও সুবিধা, অ্যাপ্লিক্যান্টেরও সুবিধা। তো ওনার রেজুমি ফাইলটার নাম ধরেন, ওনার নাম মিস্টার ওয়ালিদ। তো ওনার রেজুমি ফাইলটার নাম হচ্ছে ওয়ালিদ এইচআর CV.pdf। এই হচ্ছে ফাইলের নাম, ওয়ালিদ ব্র্যাকেটে CV HR.pdf। নট এক্স্যাক্টলি আমি যেভাবে লিখতে বলেছি সেভাবে নয়, আমি বলতে মি অ্যাজ দ্য এমপ্লয় রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা, আসুন রেজুমির কোয়ালিটি নিয়ে বা রেজুমির প্রিপারেশন নিয়ে তো প্রচুর কথা আমরা বলি। আমি ওনার রেজুমিটি প্রায় 10 মিনিট সময় নিয়ে দেখলাম। একটা মেইলের কথা, রেসপন্সের কথা বলছি, প্রায় 10 মিনিট সময় নিয়ে দেখলাম। এই 10 মিনিটে সুন্দর রেজুমি, অনেক কালার ব্যবহার করে, ডিজাইন, গ্রাফিক্স আছে, কাজ করেছে উনি রেজুমিটা নিয়ে, যথেষ্ট কাজ করেছেন, অথবা কোনো টেমপ্লেট কপি করেছেন। মুশকিলটা হচ্ছে সিভির লুক দেখে আমি ইমপ্রেসড হচ্ছি। আমি যেটি খুঁজছি, আমি একজন এমপ্লয়ার বা এমপ্লয়ার রিপ্রেজেন্টেটিভ, আমি খুঁজব, জাস্ট এ সেকেন্ড, দুঃখিত, একটা খুব জরুরি কল এসেছিল। তো আমি যেটা দেখছি, রেজুমে কীভাবে স্ট্যান্ডার্ডাইজডভাবে বা মোস্ট ইফেক্টিভলি, অ্যাট্রাকটিভলি বানাতে হয়, এই নিয়ে প্রচুর কন্টেন্ট, প্রচুর টিউটোরিয়ালস, প্রচুর নলেজ শেয়ারিং তো করেন আমাদের প্রফেশনালরা করেন। সবথেকে যেটা জরুরি সেটা হচ্ছে এই রেজুমিগুলো আমাদের একটি বিজ্ঞাপন, ব্যক্তিগত বিজ্ঞাপন, এমপ্লয়ারের কাছে আমার এমপ্লয়াবিলিটিকে সেল করবার বিজ্ঞাপন। তো একজন এমপ্লয়ার বা তার রিপ্রেজেন্টেটিভ যখন এই রেজুমিগুলো স্ক্রিন করতে বসেন, ওনারা খোঁজেন এমপ্লয়ারের চাহিদা
বিপরীতে এমপ্লয়ি বা উড বি এমপ্লয়ি বা একজন ক্যান্ডিডেট কি কি সেলেবল আইটেম নিয়ে আমাদের সামনে হাজির হয়েছেন সেটা খুব দ্রুত মেজার করে ফেলা। এই রেজুমিটা 10 মিনিট দেখে আমি কিন্তু অ্যাজিউম করতে পারছি না, মেজার করতে পারছি না যে আমাদের চাহিদার বিপরীতে উনি আমাদেরকে কি অফার করছেন, কি দিতে পারবেন। সেই পারসেপশনটা কিন্তু আমি এই রেজুমি দেখে তৈরি করতে পারছি না। মুশকিলটা হচ্ছে এখানে রেজুমিটা সুন্দর ভালো ফরম্যাটে নিজে বানিয়েছেন বা কাউকে দিয়ে বানিয়ে নিয়েছেন, বোথ আর ওকে। আমাদের প্রয়োজন হচ্ছে তথ্য এবং ব্যক্তিকে, আমি কিন্তু সেখানে পাচ্ছি না। এটা হচ্ছে অভিজ্ঞতা এক। আরেকটা বলি, আরেকটা অ্যাপ্রোচ মেলের কথা বলছি। এগুলো কিন্তু সব রিসেন্ট সার্কুলেশনের বিপরীতে। সাবজেক্ট লাইন, resume for any openings at SF Denim. ওকে, ওয়ারেজ আমরা কিন্তু সার্কুলেশন দিয়েছি। একটা কভার মেল দিয়েছেন এক লাইনে, উনি কি চাইছেন, কেন চাইছেন, এটা কি একটা ওপেন অ্যাপ্রোচ নাকি স্পেসিফিক সার্কুলেশনের বিপরীতে অ্যাপ্রোচ, কিছুই নেই। জাস্ট আই এম রাইটিং টু এক্সপ্রেস মাই ইন্টারেস্ট টু ওয়ার্ক অ্যাট SF Denim, শেষ। যথারীতি অ্যাটাচমেন্টে সিভি আছে, এটারও কোয়ালিটি আগের মতোই। কোয়ালিটি বলতে আমি বারবার বলছি দেখতে কেমন, প্রেজেন্টেশন কেমন, আমি এগুলো নিয়ে আপাতত বলছি না। আমি বলছি এমপ্লয়ার বা তার রিপ্রেজেন্টেটিভ রেজুমি দেখে যেই গেস্টটি করতে চাইবেন, যে মেজারমেন্টটি করতে চাইবেন, অ্যাসেসমেন্টটি করতে চাইবেন, সেই প্রেজেন্টেশনগুলো রেজুমিগুলোতে নেই। তো আমি আপনাদেরকে দুটো অভিজ্ঞতা বললাম, আরও মেইলগুলো আমি দেখেছি, প্রায় 10টা মেইল আজকে দেখেছি। কমন অভিজ্ঞতা যেগুলো আমাদের হয়, আমার সার্কুলেশনে মূলত 3টা ইনস্ট্রাকশন আমি বলে দিই। একটা হচ্ছে আপনাদের রেজুমি ফাইলগুলোর নাম কিভাবে দেবেন, কি অ্যালগোরিদম ফলো করে দেবেন। আরেকটা হচ্ছে সাবজেক্ট লাইনটা কীরকম হবে। 3 নম্বর হচ্ছে কভার মেইলে কি কি তথ্য দিয়ে দেবেন। এখন মুশকিলটা হচ্ছে কি, মানুষ এগুলো ফলো করছে না। আমরা যতই বলছি, যত জায়গাতেই কথাগুলো শেয়ার করছি, আমি জানি প্রত্যেকটা মাসে আমি বা আমার এইচআরের বা বিভিন্ন রিসোর্স ডিভিশন থেকে যারা এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন, এত শেয়ারিংয়ের পরেও মানুষ এগুলো ফলো করছেন না। অনেকেই করছেন, আবার অনেকেই করছেন না। তো যারা করছেন না তারা কেন করছেন না, নিশ্চয়ই অনেক কারণ আছে। আমার কাছে মনে হয় কি যে ওয়ান অফ দ্য রিজনস ইজ মানুষ আসলে কিছু কিছু ক্ষেত্রে ইচ্ছা করে করছে। অনেক কারণ আছে, মানুষ আসলে বীতশ্রদ্ধ হয়ে গেছে এমপ্লয়ারদের প্রতি, এইচআর ডিভিশনের প্রতি, পুরো সিস্টেমের প্রতি। তো তারা তখন চিন্তা করেন এত কিছু ফলো করার দরকার নেই, এত কিছু ফলো করলেও জব হয় না, ডাক পায় না, ঠিক আছে একটা অ্যাপ্লিকেশন ছুড়ে দিই, যা হবার হবে, বা কিছু না হলেই বা না হলে অ্যাপ্লিকেশন করা দরকার করে ফেললাম। না বুঝে যারা করছেন তারা তো করছেন, বুঝে যারা করছে আমার কাছে মনে হয় যে এই সাইকোলজিটা একটা বড় কারণ, যে মানুষ ডেসপারেট বা রিগার্ডলেস, এত গুরুত্ব দেওয়ার কিছু নাই, বা গুরুত্ব দিলেও কিছু হয় না, সুতরাং আমি আর গুরুত্ব দেব না। মানুষ সিরিয়াসনেস হারিয়ে ফেলছে। মুশকিলটা হচ্ছে কি, হয়তো অনেক এমপ্লয়ার বা অনেক এইচআর ডিপার্টমেন্ট স্ট্যান্ডার্ডাইজ নন, কোয়ালিটিফুল রিক্রুটমেন্ট সিলেকশন প্রসেসের সঙ্গে জড়িত নন, কিন্তু অনেকেই কিন্তু মার্কেটে আছেন যারা কোয়ালিটি মেনটেন করে রিক্রুটমেন্ট সিলেকশন করছেন। তাদের জন্য কিন্তু বিষয়গুলো ওয়ার্কেবল হচ্ছে না। আপনার অ্যাপ্লিকেশন এবং ওনাদের অ্যাপ্রোচ বা হেড হান্টিংয়ের এই যে পুরো প্রক্রিয়াটা ব্যাটে বলে মিলছে না। ফলাফল কী হচ্ছে, প্রচুর অ্যাপ্লিকেশন জমা পড়ছে, আপনি প্রচুর জায়গাতে অ্যাপ্লিকেশন করছেন, কিন্তু এমপ্লয়ারের চাহিদা, প্রচুর স্কিলড এফিশিয়েন্ট লোকের চাহিদা আমাদের প্রাইভেট সেক্টরে। এখনও আমাদের
যে বিভিন্ন ফিগার দেখানো হয়, 5 কোটি বেকার, 26 লক্ষ গ্র্যাজুয়েট বেকার, এই সংখ্যায় বেকার, এই পরিমাণ বেকার। ট্রু, এই ফিগারগুলোর অনেকগুলোই হয়তো ট্রু। আবার আমাদের প্রাইভেট সেক্টরে প্রচুর স্কিলড এফিশিয়েন্ট লোকের ঘাটতি আছে, সেটাও সত্যি। মুশকিলটা হচ্ছে এই ব্যাটে বলের কাজটা হচ্ছে না। এমপ্লয়ারের ভিশন, এমপ্লয়ারের অ্যাপ্রোচ অফ সিইং এভরিথিং, আর অ্যাপ্লিক্যান্ট উড বি এমপ্লয়ীদের অ্যাপ্রোচ অফ সিইং এক হচ্ছে না। তো আমি যারা অ্যাপ্লিক্যান্ট তাদেরকে আবার 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 অনুরোধ করব যে এই অ্যাপ্রোচগুলো, জব অ্যাপ্রোচগুলো অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, ইনস্ট্রাকশন মেনে করতে হবে। 100টা অ্যাপ্লিকেশন করলেন, র্যান্ডম কোনো ইনস্ট্রাকশন ফলো করলেন না, আসলে কিন্তু কোনো লাভ নেই। তার থেকে নিয়ম মেনে 2টো করুন। আর একটা জিনিস আমাদেরকে মাথা থেকে বের করতে হবে যে এমপ্লয়াররা নানান অনিয়ম করছেন, সো আমি কেন করব না। এতে কিন্তু আসলে সমস্যার সমাধান হবে না। সমস্যার যেদিকে সমাধান, আমাদেরকে সেদিকে হাঁটতে হবে। কখনো হতাশ হওয়া চলবে না। ডিসঅ্যাপয়েন্টেড হয়ে, ডেসপারেট হয়ে আমি নিয়ম কানুন ব্রেক করে যেভাবে ইচ্ছে সেভাবেই করে দিলাম, তাতে কিন্তু সমস্যার সমাধান হবে না। আমাদের আনএমপ্লয়মেন্ট সমস্যা কমবে না তাতে। আর এমপ্লয়ারদের এন্ডে যারা কাজ করেন, এইচআর নিয়ে কাজ করেন, জাস্ট এ সেকেন্ড, সরি, যেটা বলছিলাম, এমপ্লয়ারের এন্ডে আমরা যারা কাজ করি, বিশেষত এইচআর ডিপার্টমেন্টে, আমার মেট, আমার সিনিয়র্স যারা আছেন, তাদের জন্য আমার একটা রিকোয়েস্ট হচ্ছে, পুরো রিক্রুটমেন্ট সিলেকশন প্রক্রিয়াটাকে একটা স্ট্যান্ডার্ডাইজড প্রসেসের ভেতর দিয়ে নিয়ে আসতে চেষ্টা করুন। অ্যাপ্লিক্যান্ট এন্ডে আমরা যত অসঙ্গতির কথাই বলি, এমপ্লয়ার এন্ডে আমাদেরও কিন্তু প্রচুর অসঙ্গতি আছে, স্ট্যান্ডার্ডের অভাব আছে। এই স্ট্যান্ডার্ডের অভাবগুলোকে গুছিয়ে ফেলুন এবং ফ্লেক্সিবিলিটিকে ফলো করুন। এমপ্লয়ীদের বা জব সিকারদের যেরকম জব দরকার, একইভাবে এমপ্লয়ার এন্ডে আমাদেরও কিন্তু ভালো এমপ্লয়ি দরকার। গুড হায়ারিং আমাদেরও একটা ঠেকা। তো সেই ঠেকাটাকে মাথায় রেখেই, উভয় পক্ষেরই গরজ মাথায় রেখে আমাদেরও আমাদের পুরো প্রক্রিয়াটা নিয়ে আরেকটু রিথিঙ্ক করা দরকার, রিফর্ম করা দরকার। আমাদেরও স্ট্যান্ডার্ডাইজেশনের প্রচুর ঘাটতি আছে। সেগুলো নিয়ে স্পেসিফিক বলছি না আমি, বাট আমার কাছে মনে হয় যে এই জব সার্কুলেশন, সিভি স্ক্রিনিং, ইন্টারভিউ কল, ইন্টারভিউ করা, ফলো আপ, ফিডব্যাক, জব অফার করা, এই পুরো প্রক্রিয়াটাকে একটু স্ট্যান্ডার্ডাইজ করা দরকার এবং রিয়েলিস্টিক করা দরকার। এমন কোনো চাহিদার ভিত্তিতে এই পুরো প্রক্রিয়াটা সাজানো উচিত না যেটা আসলে আনরিয়েলিস্টিক বাংলাদেশের পার্সপেক্টিভে। এটা এই রিয়েলিস্টিক করতে গিয়ে যদি বা রিয়েলিস্টিক করার চিন্তাটা যদি আমরা মাথায় রাখি, তাহলেই আমরা অনেক কিছু করণীয় পেয়ে যাব, নিজেরাই পেয়ে যাব। সো এমপ্লয়ি এবং এমপ্লয়ার উভয় এন্ডেই আমরা আমাদের পুরো রিক্রুটমেন্ট সিলেকশন বিষয়টাকে আরেকটু স্ট্যান্ডার্ডাইজ করার চেষ্টা করি, সেটা হচ্ছে আমার অনুরোধ। ভালো থাকবেন, আবার হয়তো কোনো একদিন কোনো একটা বিষয় নিয়ে কথা বলবো। ততদিন পর্যন্ত সুস্থ থাকার চেষ্টা করুন, মাস্ক পরুন, ডিস্টেন্স মেনটেন করুন, প্রয়োজন মতো একটু পরপরই হাতকে স্যানিটাইজ করুন, ভালো থাকার চেষ্টা করুন, ভালো রাখার চেষ্টা করুন। সবাইকে আগামী ঈদ মোবারক।